নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক নরেশচন্দ্র সেনগুপ্ত রচিত রবিন মাস্টার। ছেলেবেলায় বাপমা তাকে ডাকত খোকা বলে, বড় হলে সবাই বলতো রবি ঠাকুর। কিন্তু আজ 10খানা গ্রামের ছেলে বুড়ো সবাই জানে রবিন মাস্টার বলে, আর জানে যে সে বদ্ধ পাগল। 30 বছর আগে সে বিয়ে ফেল করে এসে বসেছিল গাঁয়ে, কেননা পড়বার আর তার সঙ্গতি ছিল না। কিন্তু লোকটা তখন ছিল ভারী উৎসাহী আর বিলক্ষণ জোগাড়ে। কতকগুলি ছেলে সংগ্রহ করে সে করলে একটা মাইনর্স স্কুল। নিজে হলো তার হেডমাস্টার। লোকে বললে, এ পাড়া গাঁয়ে কি স্কুল চলবে? মাত্র 3 মাইল দূরে যেখানে একটা এন্ট্রান্স স্কুল রয়েছে। কিন্তু রবিন মাস্টার দম্বার পাত্র নয়। 10টি ছেলে নিয়ে স্কুল বসালে। দেখতে দেখতে হয়ে গেল সেখানে 100 ছেলে। গাঁয়ের জমিদার ভুবনবাবু 2খানা ঘর আর গোটা 25 টাকা দিয়েছিলেন। তাই সম্বল করে রবিন মাস্টার নিজের খাটুনি আর উৎসাহের জোরে রীতিমতো একটা জমজমাট স্কুল করে ফেললে। তারপর সে করলে বিয়ে সে আগে করেনি, কেননা বউ এনে খাওয়াবার সঙ্গতি ছিল না। যখন 30 টাকা মাইনে সত্যি সত্যি হাতে আসতে লাগলো, তখন সে ভাবলে এখন বিয়ে করা যায়। তারপর তার ঝোঁক চাপল মাইনর স্কুলটাকে হাই স্কুল করতে হবে। ভুবনবাবুর কাছে অনেক দিন দরবার করে 2খানা টিনের ঘর উঠল। পত্তন হল ভুবনমোহন হাই স্কুলের। সে কি হাঙ্গামা! ছেলে জুটিয়ে আনা, টাকা ভিক্ষে করা, বই জোগাড় করা, ইন্সপেক্টরের অফিসে দরবার করা, সব করলে রবিন মাস্টার একা। বছর 2 বাদে যখন স্কুলটা বেশ চলতে লাগলো, তখন ইন্সপেক্টর এক লম্বা ফর্দ দিয়ে বললেন, একটা কমিটি করতে হবে, গ্র্যাজুয়েট হেডমাস্টার চাই, মাস্টার বাড়াতে হবে, বই কিনতে হবে, এমনি কত কি। রবিন মাস্টার খেটে খুঁটে সব জোগাড় করলে। হলো কমিটি। নতুন মাস্টারের জন্য বিজ্ঞাপন দেওয়া হলো। দরখাস্ত এলো অনেক MA BA কাছ থেকে। কমিটি থেকে বাছাই করতে অসুবিধা হলো। তাঁরা সব দরখাস্ত পাঠিয়ে দিলেন ইন্সপেক্টরের কাছে। ইন্সপেক্টর বাছাই করে ফেরত পাঠালেন। একজন MA কে তিনি করলেন হেডমাস্টার, একজন হালের BA হলেন সেকেন্ড মাস্টার। রবিন মাস্টারকে থার্ড মাস্টার হয়ে থাকতে হুকুম হলো। মাইনে সেই 30 টাকা। স্কুলের খ্যাতি ছড়িয়ে পড়ল আশেপাশে, আর সেই খ্যাতি 16 আনা রবিন মাস্টারেরই পাওনা। সে এমন যত্ন করে আর এমন উপায় ছেলেদের পড়াতো যে অতি বড় বোকা ছেলেও তরে যেত। প্রথম যেবারে স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষার জন্য ছেলে পাঠানো হলো, তখনও রবিন ছিল হেডমাস্টার। সেইবারেই একটা ছেলে পেলে 20 টাকার সরকারি জলপানি। আর যায় কোথায়? চারদিক থেকে ছেলে ভেঙে আসতে লাগলো। রবিন মাস্টার যতদিন স্কুল চালাচ্ছিল, ততদিন সে ছেলেদের স্কুলে তো পড়াতোই, বাড়িতে নিয়ে গিয়েও পড়াতো। আবার মাঠে ঘাটে তাদের নিয়ে ঘুরে বেরিয়ে কি গোষ্ঠীর মাথা করতো তা সেই জানে। নিয়মকানুনের ধার সে বড় ধারত না। যখন যে ক্লাসে খুশি ঢুকে যেত। একটা ছেলেকে হয়তো অঙ্কের ঘন্টায় জিওগ্রাফি পড়াতো, আর একটাকে বাংলার ঘন্টায় পাঠিয়ে দিত অন্য মাস্টারের কাছে ইংরেজি পড়তে। এমনই এলোমেলো ছিল তার ব্যবস্থা। মাস্টারেরা তার এসব ব্যবস্থা বুঝতে পারত না। তারা হাসত আর আপনা আপনির মধ্যে বলা বলি করত, বদ্ধ পাগল রবিন মাস্টার। নতুন হেডমাস্টার এলেন, তার সঙ্গে সঙ্গে এলো গভর্নমেন্টের মোটা টাকা সাহায্য আর ছক্কাটা 8 ঘাট বাঁধা আইন কানুন। হেডমাস্টার সেই আইনের খাতা খুলে সব মাস্টারদের জানিয়ে দিলেন যে সকলকে ওই আইন মেনে চলতে হবে। রবিন মাস্টারের আস্পর্ধার সীমা নেই। MA পাস 5 বছরের অভিজ্ঞ হেডমাস্টারকে সে অম্লান বদনে বললে, দেখুন, ওতে অসুবিধা আছে। ওই সোচে ঘোষ, ওকে রোজ 1 ঘন্টা ইংরেজি আর 1 ঘন্টা ইংরেজি গ্রামার পড়ানো মিথ্যে।
কেননা যেটা ক্লাসে পড়ানো হবে তার চেয়ে ঢের বেশি ওর জানা আছে। অথচ অঙ্কে সে কাঁচা, তাকে সেই সময় অঙ্কের ক্লাসে বসিয়ে দিলে ঢের ভালো হবে। আর সুরেন ভট্টাচার্য, ওকে সংস্কৃত ক্লাসে বসিয়ে রাখা মিথ্যে। ও মুগ্ধবোধ রঘুবংশ শেষ করে স্কুলে ভর্তি হয়েছে। আবার সত্যমিত্তির বিএফএল থার্ড মাস্টারের এই স্পর্ধায় হেডমাস্টার মহা বিরক্ত হয়ে বললেন, এই না মশাই না, অমন এলোমেলো করে ছেলেদের শেখানো চলে না। স্কুলের ডিসিপ্লিন তাতে থাকে না, ঠিক আইন মতো সব করতে হবে। মুখ চুন করে রবিন মাস্টার বললে, হোক। বছরখানেক বাদে সেকেন্ড মাস্টার হেডমাস্টারকে গিয়ে বললেন, এই মশাই, এখানকার মাইনে তো যা, এই ভেবেছিলুম প্রাইভেট পড়িয়ে কিছু পাবো, কিন্তু ওই রবিন মাস্টারের জ্বালায় তার তো আর হওয়ার জো নেই। সব ছেলেকেও বাড়িতে নিয়ে পড়াচ্ছে অমনি, লোকে প্রাইভেট মাস্টার রাখবে কেন? কথাটা শুনে হেডমাস্টার একদিন রবিন মাস্টারের বাড়ি গিয়ে উপস্থিত। দেখলেন সেখানে এক পাল ছেলে, কেউ বসে ঘুড়ি তৈরি করছে, কেউ বাঁশ চিড়ে দিচ্ছে, আর কয়েকজন চাটাই বানাচ্ছে। খুব ছোট কয়েকটা ছেলে কাগজ কেটে নানা রকম প্যাটার্ন করছে। রবিন মাস্টারের বারবাড়িতে একখানা বড় খোড়ো ঘর, আর তার সামনে উঠোন, ওধারে দুটো গরু বাঁধা আছে। উঠানে ছেলেরা করছে এইসব। একদল ছেলে দাঁড়িয়ে গরু দেখছে, আর কয়েকজন গরু বাছুরের ছবি আঁকছে। ঘরের ভেতর 5টা ছেলে বসে আছে, তারা পড়ছে। রবিন মাস্টার দেয়ালে টাঙানো একটা ম্যাপের কাছে দাঁড়িয়ে ম্যাপ দেখিয়ে দেখিয়ে ছেলেদের সঙ্গে খুব হাসাহাসি করছে। হেডমাস্টারকে দেখে রবিন মাস্টার ব্যস্ত সমস্ত হয়ে তাড়াতাড়ি তাঁর একমাত্র চেয়ারখানা ঝেড়ে বসতে দিলে হেডমাস্টার মুখ ভার করে উঠোনের ছেলেদের দেখিয়ে বললেন, এরা এসব কি করছে? বিনীতভাবে রবিন মাস্টার বললে, হ্যাঁ, এই একটু কায়িক পরিশ্রম, ম্যানুয়াল ট্রেনিং আর প্রকৃতি পর্যবেক্ষণ, নেচার স্টাডি করাচ্ছি ওদের। তখন বিটি মাস্টারের যুগ নয়, এসব জিনিস হেডমাস্টারবাবুর জানা ছিল না। তিনি গম্ভীরভাবে বললেন, ওদের মাথাটি খাচ্ছেন। এইসব খেলাধুলায় যদি মাস্টারের কাছে উৎসাহ পায় তবে কি আর ওরা বই নিয়ে বসবে? রবিন মাস্টার কয়েকজন বিদেশি শিক্ষাবিদের অতি আধুনিক শিক্ষা পদ্ধতির উল্লেখ করে নিজের পক্ষ সমর্থন করতে যাচ্ছিল। তাদের নাম হেডমাস্টারের জানা ছিল না। তিনি বললেন, আরে রেখে দিন ওইসব বিলিতি থিওরি। এদেশে ছেলেদের কান ধরে বই না পড়ালে ওদের শেখাই হবে না। এতে ওদের সবার মাথা খাওয়া হবে। আর এদের আপনি কি পড়াচ্ছেন? জিওগ্রাফি তো আপনার পড়াবার কথা নয়, আপনি পড়াবেন হিস্ট্রি। সুরেনবাবুকে ডিঙিয়ে যদি আপনি জিওগ্রাফি পড়াতে যান তবে ডিসিপ্লিনের কি হবে? বিনীতভাবে রবিন মাস্টার বললে, আগে জিওগ্রাফি নয়, হিস্ট্রি পড়াচ্ছিলাম ওদের। এখন এই ম্যাপ দেখে হিস্ট্রি পড়লে অনেক জিনিস বেশ পাকা হয়ে যায়। ভারতের সাধারণ ইতিহাসটা বেশ সুন্দর বোঝানো যায় ম্যাপের সাহায্যে। ম্যাপ দেখিয়ে হিস্ট্রি পড়ানো, এমন সৃষ্টি ছাড়া কথা কেউ কখনো শুনেছে? হেডমাস্টার ভ্রু কুঞ্চিত করে ম্যাপটা উল্টে দেখে বললেন, এ তো দেখছি স্কুলের ম্যাপ। রবিন মাস্টার বললে, হ্যাঁ, আমি রোজ নিয়ে আসি, আবার রোজ নিয়ে যাই। কি সর্বনাশ! স্কুলের সম্পত্তি আপনি এমনি বাড়ি নিয়ে আসেন? হ্যাঁ, বরাবরই তো তাই করছি, এতে দোষ কি? আপনি বরাবর যা করছেন সে তো দেখতেই পাচ্ছি। স্কুলটাকে করে তুলেছিলেন আপনার ঘরোয়া সম্পত্তি, কিন্তু এসব চলবে না। ওহে ছোকরারা, এই তোমরা সব বাড়ি যাও। এইবার রবিন মাস্টার তেতে উঠল। সে বললে, কখনো না, বরং আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমার বাড়ি আমার দুর্গ। এখানে আপনি যদি আসেন সে আমার অনুমতি সাপেক্ষ। ম্যাপখানা আগেই জড়িয়ে ফেলেছিল রবিন মাস্টার। সেটা হেডমাস্টারের হাতে দিয়ে সে বললে, এই নিয়ে যান আপনার স্কুলের সম্পত্তি, আর বাড়িতে আমার কাজে হাত দেবেন না। এই শান্ত নিরীহ লোকটির এতটা স্পর্ধা দেখে হেডমাস্টার অবাক হয়ে গেলেন। কি বলবেন ঠিক করতে না পেরে ম্যাপখানা বগলে করে তিনি রাগে কাঁপতে কাঁপতে হনহন করে বেরিয়ে গেলেন। এরপর হেডমাস্টার আদা জল খেয়ে লাগলেন রবিন মাস্টারের পেছনে। গায়ে একটা হইচই পড়ে গেল। ভুবনবাবু ছিলেন স্কুল কমিটির প্রেসিডেন্ট। হেডমাস্টার তাঁর কাছে গিয়ে বললেন,
এই রবিন মাস্টারকে না ছাড়ালে স্কুলের ডিসিপ্লিন থাকবে না। ভুবনবাবু যদিও এই দিগ্গজ এমএটিকে যথেষ্ট সমীহ করতেন, তবু একথা শুনে তিনি বললেন, রবিনকে তাড়াবে? তারই এই স্কুল, তাকে তাড়াবার তুমি আমি কে? সতীশ চৌধুরী কমিটির আর এক সভ্য, তার কাছে গিয়ে হেডমাস্টার মৌখিক সহানুভূতি পেলেন, কিন্তু তিনি বুদ্ধিমানের মতো বললেন, ওকে তাড়ালে যদি ও আর একটা স্কুল খুলে বসে, আপনার স্কুলে ছেলে থাকবে না একটিও। নিরুপায় হয়ে হেডমাস্টার তাঁর মুরব্বী ইন্সপেক্টরকে ধরলেন। তিনি বললেন, না হে না, ও থাক, বেচারা এত কষ্ট করে স্কুলটা করেছে। কাজেই রবিন মাস্টারকে তাড়ানো গেল না, কিন্তু নির্যাতনের সীমা রইল না তার। রাগের ঝোঁকে একটা বেতমিজি করে ফেলেছিল রবিন মাস্টার, কিন্তু ঝগড়া করা তার স্বভাব নয়। তাই হেডমাস্টার বাবুর সব অত্যাচার সে নীরবে সহ্য করলে। বাড়িতে ছেলে পড়ানো সে ছেড়ে দিলে, শুধু স্কুলের ছক্কাটা রুটিন দেখে নিয়ম বেঁধে পড়াতে লাগলো ইতিহাস আর স্বাস্থ্য। সেই থেকে রবিন মাস্টার বদলে গেল। আগে গ্রামে যা কিছু হতো তার ভেতর সেই মাথা পেতে দিত সবার আগে। এখন সে কোনো কিছুতেই যায় না, চুপচাপ স্কুলের কাজ করে, আর ঘরে বসে কি যে করে সারাদিন কেউ খবর রাখে না। তার অসাধারণ কাজের মধ্যে আছে শুধু বছরে দুবার কলকাতা যাওয়া। পুজোর ছুটি আর গরমের ছুটিতে কলকাতা তার না গেলেই নয়। কলকাতায় তাকে দেখা যায় শুধু পুরনো বইয়ের দোকানে আর ইম্পেরিয়াল লাইব্রেরি কিংবা অন্য কোনো লাইব্রেরিতে। পুরনো বইয়ের দোকানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সে বই নিয়ে পড়ে, আর নেহাত দায় পড়লে একাধখানা কেনে। বই কিনে ফেরে সে চোরের মতন চুপি চুপি বাড়িতে ঢুকে কোনো মতে বইয়ের পোঁটলা তার বাইরের ঘরের এক কোনায় লুকিয়ে রেখে অন্দরমহলে যায়। এতটা লুকোচুরির হেতুটা খোলসা করে বলা দরকার। রবিন মাস্টার বিয়ে করেছিল একটু বেশি বয়সে, তার স্ত্রী ছিল তখন ছোট। 17 বছর পার না হতেই নিস্তারিণী 3টি পুত্রকন্যা প্রসব করলেন। প্রত্যেকটির সঙ্গে সঙ্গে এলো লম্বা কাজের ফর্দ, সৃষ্টি হলো আরও অনেক জটিলতা। ছেলে হবার পর তাদের মানুষ করা নিয়ে একটা সংগ্রাম ঘনীভূত হয়ে উঠল। নিস্তারিণীর ছেলে মানুষ করার পদ্ধতি খুব সহজ এবং সংক্ষিপ্ত। সময় অসময়ে তাদেরকে খাবার দিয়ে বসিয়ে রাখা এবং অবসর সময় তাদের পৃষ্ঠে চপেটাঘাত করা ছাড়া কোনো কিছুর প্রয়োজন সে অনুভব করত না। স্কুল থেকে রবিন গোড়াতেই শিক্ষা পদ্ধতির কয়েকখানা বই আনিয়েছিল। তারপর সে পড়তে আরম্ভ করেছিল মনস্তত্ত্বের বই। ইতিহাস পড়ায় বলে সে পড়তে লাগলো রাজ্যের ইতিহাসের বই। পড়বার বাতিক বেড়ে বেড়ে সমাজতত্ত্ব আর অর্থনীতিতে এসে জমে গেল। ছেলে হবার সম্ভাবনা হতেই সে নিজের পয়সা খরচ করে আনালে শিশুপালন ও শিক্ষার দুখানা বই। ওইসব বই পড়ে পড়ে সে সেইভাবে ছেলেদের মানুষ করবে স্থির করলে। বলা বাহুল্য, সে পদ্ধতির সঙ্গে সময় অসময়ে মুড়ির কাঠা সামনে নিয়ে বসিয়ে রাখা বা চপেটাঘাত করা একেবারেই খাপ খায় না। এই নিয়ে স্বামী স্ত্রীতে লাগলো বচসা। নিস্তারিণী স্পষ্ট করে বলে দিলে, অত শত আমি পারবো না, আমার ছেলের একা পছন্দ না হয় নিজে করো সব, পোহাও এদের হাঙ্গামা। কাজেই রবিন মাস্টার নিজেই ছেলেদের ভার নিলে। নিস্তারিণী করলে সম্পূর্ণ নন কোঅপারেশন, অসহযোগিতা। ছেলে পিলে বেড়ে যখন 5টি হলো আর তারপর বড় দুটিকে যখন জমের হাতে তুলে দিতে হলো, তখন রবিন হাল ছেড়ে দিলে। ছেলেদের মানুষ করবার ভার থেকে সে ছুটি নিলে। কিন্তু সে ছুটি নিতে চাইলে হয় কি, ছেলেগুলো স্বভাবতই তার ন্যাওটা হয়ে উঠেছিল। মায়ের ধারে কাছেও তারা যেতে চায় না। তাই কমলি ছাড়ল না। আর নিস্তারিণীও এতদিন গায়ে ফুঁ দিয়ে বেরিয়ে চট করে ছেলেদের ঝক্কি নিজের ঘাড়ে নিতে মোটেই রাজি হলো না। কাজেই রবিন যতই ছেলেদের হাঙ্গামা ছেড়ে তার কাজ করতে চেষ্টা করুক, ছেলেরা তার ঘাড়েই রইল। যদি কখনো তার কাঁধ ছাড়ে, অমনি দেখতে না দেখতে নিস্তারিণী তাদের কুড়িয়ে এনে রবিনের কাছে দিয়ে বলে, বলি এদের দুটোকে রাখো না একটু, অস্থির করে তুললে যে আমায়। নিস্তারিণীর কোনো দোষ নেই। সংসারের ভারী ভারী কাজ, তরকারি কোটা, রান্না বাড়া, ঘর ঝাঁট দেওয়া, ন্যাপা পোছা, কাঠ শুকোনো, ধান শুকোনো, এইসবে সে সদা ব্যস্ত।
ছেলে দেখবার সময় তার কোথায়? অথচ তার বিবেচনায় স্বামীটি কোনো কাজই করে না, শুধু ঘরে বসে নিরর্থক কতকগুলো বই পড়ে। গোটা কয়েক বাইরের ছেলে টেনে এনে হইচই করে আর টো টো করে বেড়ায়, সব নেহাত বাজে কাজ। এমন নিষ্কর্মা মানুষ ছেলেগুলোকে যদি ধরে তবু তো কাজ হয়। 25 বছর বয়স হতে না হতে নিস্তারিণীর শরীর একেবারে ভেঙে পড়ল। সে হয়ে গেল রীতিমতো বুড়ি, অস্থি চর্মসার এবং অতিশয় খিটখিটে। খাটাখুটি তার পক্ষে সম্ভব রইল না। তাই রবিনকে ধরে আনতে হলো তার এক দূর সম্পর্কের পিস্তুত বিধবা বোন মাতঙ্গীকে। তারপর নিস্তারিণী কাজে একেবারে ইস্তফা দিল। যা পারে তাও সে করে না, করবার দরকারই বা কি? মাতঙ্গী আছে, বিধবা মেয়ে, তিনকুলে তার কেউ নেই। সে খাটবে না, খাটবে কেন? নইলে বিধবা হলো কেন? যেসব বিধবা আত্মীয়ার খাবার পরবার নেই, তারা এই করতেই তো আছে। ভগবান দয়া করে এই বিধবাদের যদি সৃষ্টি না করতেন, তবে আমাদের সনাতন হিন্দু সমাজ চলতই না। এরা দাসীর মতো খাটবে, অথচ মাইনে দিতে হবে না। খাবে একবেলা, কালে ভদ্রে যদি 2-4 আনা পয়সা চায়, কি দরকার তাদের? পেলেই হয়তো অন্যায় কিছু করে বসবে। ডাল ভাত খাও, ছেঁড়া খোঁড়া যা পাও পরো, আর খেটে যাও। এরই জন্যে বিধাতা সমাজের প্রতি দয়া করে তোমাদের বিধবা করেছেন। পুরস্কার তোমাদের ত্যাগ, সেবা, নিষ্ঠা ও দেবিত্ব নিয়ে খাসা খাসা কবিতা লিখব, প্রবন্ধ লিখব। আর কি চাও? ঘরের কাজ করে মাতঙ্গী, বাইরের কাজ ফুটফরমাস খাটবার জন্যে আছে রবিন মাস্টার। কাজেই এরপর নিস্তারিণীর গিন্নিপনা কেবল হুকুম করায় পর্যবসিত হল। সকালে উঠে ঘরের দাওয়ায় বসে সে আরম্ভ করে চেঁচাতে। রাত দুপুরে তার বাইরের ফরমাস শেষ হয়। তারপর ফরমাস চলে সারা রাত্রি একা রবিনের ওপর। বিয়ের পর কিছুদিন রবিন নিস্তারিণীকে নিজের মনের ছাঁচে ঢেলে মানুষ করতে চেষ্টা করেছিল। অল্পদিন বাদেই হাল ছেড়ে দিতে হয়। ছেলেপিলে হবার পর নিস্তারিণীকে ডিঙিয়ে সে ছেলে মানুষ করতে চেষ্টা করছিল। সে চেষ্টাও সে ছেড়ে দিল। এখন সে লাঙুল গুটিয়ে পড়ে থাকে তার বাইরের ঘরে। স্কুলে পড়ায় এবং স্কুলের দরকারে যতটা প্রয়োজন বাইরে ছোটাছুটি করে। আর দিনে রাতে যখনই ফাঁক পায় বসে বসে পড়ে। হেডমাস্টারের কড়া শাসনে যখন সে ছাত্রদের ছেড়ে দিলে, তখন হলো মহাবিপদ। রবিন মাস্টার দেখলে তার ছটপটানি মিথ্যে। যত আইডিয়াই থাক, তা নিয়ে কাজ করা তার হবে না। পরকে মানুষ করবার ভার সে নিয়েছিল, কিন্তু সমাজের হুকুম হলো যে কেউ তার হাতে মানুষ হবে না। এখন সে করে কি? অনেকগুলো আদর্শ নিয়ে সে কাজ আরম্ভ করেছিল। তার ছোট দুনিয়াটাকে রাতারাতি বদলে তার চেয়ে ভালো করবে, এই পণ করে অনেক কিছু কাজে হাত দিয়েছিল সে। সেই সব কাজ একটি একটি করে তার হাত ছাড়া হয়ে গেল। বাইরের জগতের সঙ্গে মিটে গেল তার সম্পর্ক। তাই তার কর্মপিপাসা ছড়িয়ে পড়ল অন্তর্জগতে। যখন সে স্কুল খোলে, তখন থেকেই সে পড়তে আরম্ভ করে। নানা বিষয়ের বই পড়তে পড়তে তার পড়ার ক্ষেত্রটা প্রয়োজন ছাড়িয়ে অনেক বেশি দূর প্রসারিত হয়ে পড়েছিল। 30 থেকে বাড়তে বাড়তে তার মাইনে হলো 40 টাকা। তাতে খোরাক পোশাক চলাই ভার। চলে যে সে কেবল 2-4 খানা ক্ষেত আছে বলে। তবু সে তারই ভেতর বাঁচিয়ে বাঁচিয়ে বই কিনতে লাগলো। আর দিন রাত সে পড়ে থাকে সেই বই নিয়ে। ওই যে ঘরের মধ্যে গোঁজ হয়ে দিন রাত হাত পা ভেঙে নিষ্কর্মা হয়ে পড়ে থাকা, এটা কাজের লোক নিস্তারিণী দুচক্ষে দেখতে পারে না। তাই সে প্রায়ই তাড়া করে এসে রবিনকে শুনিয়ে যায় যে সমস্ত সংসারের হাঙ্গামা মাথায় করে সে যেখানে খেটে মরছে, সেখানে রবিনের এমনি নিষ্কর্মা হয়ে বসে থাকতে লজ্জা করা উচিত। একদিন এমনি তাড়া করে এসে নিস্তারিণী দেখতে পেলে যে রবিন পিয়নকে 2 টাকা দিয়ে কি একটা জিনিস নিলে। খুলে দেখে, ও মা, ছেঁড়া খোঁড়া পুরনো 2খানা বই। পিত্তে জ্বলে গেল নিস্তারিণীর। কি কষ্টে যে সে সংসার চালায় তা সেই জানে। উনি কিনা সেই কষ্টের সংসারের টাকা থেকে এমনি করে অপচয় করে বই কেনেন। কিনা পড়বেন, কাজের মতো কাজ করবেন না, শুধু পড়বেন। এমন একটা লম্বা বক্তৃতা শুনে সেদিন জন্মের মতো শিক্ষা হয়ে গেল রবিনের। বই পড়া সে ছাড়তে পারলে না, কেনাও সে ছাড়লে না, কিন্তু
সব করতে লাগলো অতি গোপনে। তাই সে প্রতি ছুটিতে কলকাতা যায়, দোকানে দোকানে ঘুরে যতদূর পারে বই পড়ে, আর সস্তায় ভালো বই পেলে সামান্য 2-4খানা কিনে আনে অতি গোপনে, যাতে নিস্তারিণী কিছুতেই জানতে না পারে। পুরনো বইয়ের দোকানে অনেক সময় অনেক ভালো ভালো বই থাকে। খুঁজে খুঁজে রবিন মাস্টার সেগুলো পড়ে। ঘন্টার পর ঘন্টা সে পড়েই যায়। অনেক দিন দোকানদার ধমকে উঠেছে, এই সারা বইখানা এইখানে দাঁড়িয়ে পড়বে বাবু, এটা বই পড়বার জায়গা নয়। মুখখানা কাঁচুমাচু করে অমনি রবিন জিজ্ঞেস করে, দাম কত? দাম শুনে মুখ কালি করে বইখানা যথাস্থানে রেখে দেয়। আবার 2-4খানা হাত ফিরিয়ে এদিক ওদিক চেয়ে সেই বইখানাই তুলে নিয়ে পড়তে থাকে। তারপর তার সাধ্য অনুযায়ী অল্প দামে 1-8খানা বই কেনে। পরের দিন আবার যায়, এদিক ওদিক চেয়ে আবার সেই দামি বইখানা টেনে নেয়। এমনি করে 5-7 দিন ঘুরে সে 1-1খানা বড় বড় বই শেষ করে ফেলে। যা পড়ল ঘরে ফিরে তার চুম্বক করে রাখে। বইয়ের দোকানে এমনি ঘুরে ঘুরে তার কত না নাকাল হতে হয়েছে। তবু এমন তার বই খ্যাপামি যে সেখানে না গিয়ে সে পারে না। এর জন্য ঘরে খায় বকুনি, বাইরের লোকে তাকে ঠাট্টা করে, পাগল বলে। ঘরে বাইরে কথা শুনে শুনে ভারী সংকোচ হয় তার। সে পড়ে গোপনে, লোকে সাড়া পেলেই বই লুকোবার পথ পায় না, যেন কত বড় অপকর্ম করছে। পড়ে সে একটা দিগ্বিজয় করছে এমন ধারণা তার ছিল না। ভারী পণ্ডিত হয়েছে এ সন্দেহ তার মনে হয়নি কোনো দিন। শুধু না পড়ে থাকতে পারত না বলেই পড়ত সে। খিদে তেষ্টার মতো ছিল তার এই পাঠ ভুভুক্ষা। এতে করে সে যে অন্য লোকের চাইতে বড় বা ভালো কিছু কাজ করছে এ কথা সে ভাবতে পারত না। ভাবত করছে এমন একটা কাজ যা সবার বিচারে পাগলামি, একটা নিদারুণ অকার্য, যেটা কোনো মতে চেপে রাখাটাই সুযুক্তি। মানিজ্যত তার নেই বললেই চলে। ঘরে নিস্তারিণী তাকে যা নয় তাই বলে বকে। স্কুলে হেডমাস্টার তাকে উঠতে বসতে নাকাল করেন, ছেলেদের সামনে বকাবকি করেন। রবিন মাস্টার মুখ নিচু করে থাকে। হেডমাস্টার সরে গেলে সে হেসে ছেলেদের আবার পড়াতে আরম্ভ করে, যেন কিছুই হয়নি। একদিন একটা কাণ্ড হলো। সেবার কলকাতায় গিয়ে পুরনো দোকানে একানায় মার্কসের লেখা একখানা ছেঁড়া বই পেয়ে সে কিনে ফেললে। এই বইয়ে মার্কস মানব সমাজের ক্রমপরিণতির একটা সাধারণ ইতিহাস দিয়েছেন। তিনি দেখিয়েছেন কেমন করে যুগে যুগে লোক ক্ষুধা তাড়নায় লড়াই করতে করতে সমাজ গঠনের প্রণালী সৃষ্টি ও পরিবর্তন করেছে। বইখানা পড়ে তার তাক লেগে গেল। মনে হলো ভারতের ইতিহাসের ধারাটা তাহলে কীরকম হয়েছে। যে বই সে পড়ায় তাতে মামুলিভাবে যুগের পর যুগের কথা লেখা হয়েছে, ইতিহাসের বিবর্তনের পরিচয় নেই কিছুই। ভেবে ভেবে সে নিজের মনে ভারতের ইতিহাসের একটা বিবর্তন ব্যাখ্যা গড়ে ফেললে। প্রথম শ্রেণীতে ইতিহাস পড়াতে গিয়ে সে ছেলেদের বোঝাতে আরম্ভ করলে তার এই বিবর্তনবাদ। বোঝাতে বোঝাতে অনেক নতুন কথা তার মনে এলো, বেড়েই চলল তার কাহিনী। এমনি করে সে ঝাড়া 1 মাস ছেলেদের কাছে ভারতের ইতিহাসের হিন্দু যুগের বিবর্তন ব্যাখ্যা করে গেল। 1 মাস বাদে সদর নায়েববাবু তাঁর ছেলেকে পড়াতে গিয়ে দেখলেন যে এই 1 মাসের মধ্যে হিস্ট্রি বইয়ের 1 পাতাও পড়ানো হয়নি। তেড়ে মেরে তিনি হেডমাস্টারের কাছে গেলেন। হেডমাস্টার একখানা খাতা করেছিলেন, তার ভেতর কোন দিন কোন মাস্টার কোন বইয়ের ক পাতা পড়ালেন তা লেখবার নিয়ম ছিল। কথা ছিল রোজ হেডমাস্টার দেখবেন সে খাতা, কিন্তু তিনি দেখতেন না মোটেই। এখন সদর নায়েববাবুর এই আক্রমণের ফলে খাতাখানা টেনে নিয়ে দেখে তাঁর চক্ষু স্থির। এই 1 মাসে রবিন মাস্টার লিখেছেন শুধু জেনারেল লেকচার, অর্থাৎ যাকে বাংলায় বলে পাঠের ভূমিকা। খেলে যা, 1 মাস বাদে কোয়ার্টারলি, তাতে সমস্ত হিন্দু পিরিয়ডের পরীক্ষা হবে। এতদিন 1 পাতাও বই পড়লে না ছেলেরা। রবিন মাস্টারের তলব হলো। হেডমাস্টারবাবু তাকে এমন ঝাড়ন ঝেড়ে দিলেন যে অন্য মাস্টার হলে না খেতে পেলেও চাকরি ছেড়ে দিত। রবিন মাস্টার শুধু কালির মতো মুখ করে ক্লাসে গিয়ে বললে, হ্যাঁ এইবারে অশোকের চ্যাপ্টার। অশোক হলেন কে?
চন্দ্রগুপ্তের ছেলে বিন্দুসার, তার ছেলে অশোক ইত্যাদি। ইতিহাসের বিবর্তন ব্যাখ্যা ক্লাসে আর শোনা গেল না। ফল কথা, অপমান হজম করবার অসামান্য শক্তি ছিল এই লোকটার। খুব বেশি অপমান হলে সে মাথা নিচু করে ঢোকে গিয়ে তার বইয়ের ঘরে, আর সেখানে পড়তে পড়তে সব ভুলে যায়। এমনি দিন যায় তার। চুলগুলো পেকে উঠল, সেগুলিতে চিরুনি লাগাবার কোনো বালাই ছিল না। পরনের কাপড় তার একে খাটো, তাই দারুণ ময়লা। স্কুলে যাবার সময় পড়ে যেত একটা চেক ছিটের পিরান, তার আবার অর্ধেক বোতাম নেই। আর কাঁধে ফেলে যেত পাট করা একখানা চাদর। চটি জুতো একজোড়া কখনো থাকতো, কখনো থাকতো না। পেটেও ভাত যে সব দিন নিয়ম করে থাকতো এমন নয়, কেননা অনেক দিনই নিস্তারিণীর রান্নার দেরি হয়ে যেত, সেদিন না খেয়েই বেরুতে হতো তাকে। দিনে দিনে খ্যাতি তার বেড়েই গেল। 10-20খানা গ্রামের যে কেউ তাকে দেখলেই এক ডাকে বলে দিতে পারত, এ সেই পাগলা মাস্টার। অনেক বছর আগে যে এই পাগলা মাস্টারই এই স্কুল গড়ে তুলেছিল, সে কথা যারা জানতো তারা কতক গেছে মরে, বাদবাকি লোকে গেছে ভুলে। এখন সবাই জানে যে সে হলো চিরন্তন থার্ড মাস্টার এবং চিরদিনের পাগল। 2-1জন লোক এখনও সেকালের রবিন মাস্টারের কথা একটু মনে রেখেছেন, তার মধ্যে ভুবনবাবু একজন। তিনি বুড়ো হয়েছেন খুব, কাজকর্ম কিছু দেখেন না, দেখে তার বড় ছেলে যোগেশ। গাঁয়ের মাথা এখন তিনি নন, যোগেশ। যোগেশের ঘরেই যত দরবার হয়, আড্ডা বসে, গ্রামের পলিটিক্সের চর্চা হয়। ভুবনবাবু থাকেন সাড়ম্বর পূজান্নিক কর্মধর্ম নিয়ে আর দাবা নিয়ে। এই দাবা খেলার জন্য তার দরকার হয় রবিন মাস্টারকে, আর রবিন মাস্টারের দরকার হয় তাঁকে। রবিন মাস্টার আসে, কোনো কথা না বলে চুপচাপ কুলুঙ্গির ওপর থেকে দাবা বোড়ে আর ছক নামিয়ে সাজিয়ে বসে ভুবনবাবুর সামনে। খেলা শুরু হয়ে যায়। যেদিন দাবার বৈঠক বসে সেদিন আর সময়ের কোনো ঠিকানা থাকে না, খেলেই যায় দুজনে। যখন রবিন মাস্টার বাড়ি ফেরে তখন দেখতে পায় নিস্তারিণী ভাত ঢাকা দিয়ে রেগে টং হয়ে বসে আছে। গালাগালি খেতে খেতে সে কোনো মতে মাথা গুঁজে দুটো খায়, সব দিন খেতে পারেও না। তারপর তাড়াতাড়ি বাইরের ঘরে গিয়ে বই নিয়ে পড়া ছাড়া গত্যন্তর থাকে না। ভুবনবাবু খেলছিলেন দাবা। যোগেশ ঘরে এসে বললে, বাবা একটা কথা আছে। ভুবনবাবু বললেন, কি কথা বাবা? যোগেশ বললে, এই হেডমাস্টার বাবু স্কুলের কয়েকটা কথা বলতে এসেছেন। ইতিমধ্যে রবিন রাজাকে এক পদ সরিয়ে তীব্র দৃষ্টিতে দাবার ছকের দিকে চেয়ে রইল। ভুবনবাবুর আর শোনা হলো না। তিনি বোড়ে ঠেলে পিলটাকে জোর দিলেন। তারপর ঠিক 3 চালে ভুবনবাবু মাত। রবিন চুপচাপ আবার ছক সাজাতে লাগল। সাজানো হয়ে গেলে ভুবনবাবু বললেন, এই রেখে দাও হে, ও আর এখন হবে না, মেজাজটা খিঁচড়ে গেছে। রবিন মাস্টার দাবার ছক আর গুটি কুলুঙ্গির ওপর তুলে রেখে কাউকে কোনো কথা না বলে ছাতা বগলে করে হনহনিয়ে চলে গেল। খেলা হেরে গিয়ে ভুবনবাবুর মেজাজ চোটেই ছিল। তিনি যোগেশকে বললেন, তা যাও নিয়ে এসো তোমার হেডমাস্টারকে। যোগেশ গেল হেডমাস্টারকে ডাকতে। ভুবনবাবু তাড়াতাড়ি তার মালার থলে হাতে নিয়ে গ্যাঁট হয়ে বসলেন। হেডমাস্টার বিনীতভাবে ঘরে ঢুকে ভুবনবাবুর পায়ের ধুলো নিয়ে তফাতে বসলেন। যোগেশ দাঁড়িয়ে রইল। ভুবনবাবু বললেন, কি হে বাপু, তোমার কথাটা কি? 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, ঘাটে পা বাড়িয়ে রয়েছি, তবু তোমরা আমায় দেখছি শান্তি দেবে না। 2 দণ্ড নিশ্চিন্তি হয়ে যে ভগবানের নাম করব, তাও যে পারি না দেখি। হেডমাস্টার ঘাড় নেড়ে বললেন, এই আপনাকে বিরক্ত করা আমাদের ভারী অন্যায়। আপনার মতো লোক ঋষি বললেই হয়, বিষয়কর্ম নিয়ে আপনাকে জ্বালাতন করা পাপ। কিন্তু যোগেশবাবু বললেন যে এ কথাটা নাকি আপনাকে না বললে চলে না, তাই এলাম। নইলে শুধু আপনার কাছে ধর্মের উপদেশ শুনতে ছাড়া অন্য কিছু নিয়ে আমি কখনো আসি। কতকটা নরম সুরে ভুবনবাবু বললেন,
হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি তাই শুনি। আমার সময় বড় কম, এখনই পুজোয় বসতে হবে, চটপট বলে ফেলো। হাত কচলাতে কচলাতে হেডমাস্টার বললেন, এই কথাটা আমাদের এই রবিনবাবুকে নিয়ে, ওকে দিয়ে তো কাজ আর চলছে না। কেন, কি হয়েছে? আগে ওই একে উনি বিয়ে ফেল। বিয়ে ফেল তাই কি? সেকালের বিয়ে এত সস্তা ছিল না হে বাপু। সেকালের বিয়ে ফেল আজকালকার গন্ডা গন্ডা এমএ পাশের সমান। আগে তাতে আর সন্দেহ কি, কিন্তু কি জানেন, ওর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। ভুবনবাবু উগ্রস্বরে বললেন, মাথা খারাপ হয়েছে বটে? খেলে দেখো তো একবাজি দাবা ওর সঙ্গে, টেট্টি পাবে কেমন মাথা খারাপ। হেডমাস্টার দিশাহারা হয়ে যোগেশের দিকে চাইলেন। এই উত্তর শুনে তিনি আর হালে পানি পেলেন না। যোগেশ বললে, এই দাবা উনি যতই ভালো খেলুন বাবা, ওর মাথা ঠিক নেই। ভুবনবাবু খুব চোটে বললেন, এই দেখো, আর যেই বলুক তুমি ও কথা বলো কি করে? ওই রবিন মাস্টারের কাছে পড়েছ তো তুমি। গুরু হাজার খারাপ হন, শিষ্যের মুখে তার নিন্দা এত বড় পাপ আর নেই। আমার ছেলে হয়ে তুমি তোমার গুরুকে পাগল বলো? কালে কালে ধর্ম দেখছি রসাতলে চলল। যোগেশ মুখ লাল করে বসে রইল। বাপের সঙ্গে মুখে মুখে তর্ক করবার ছেলে সে নয়। তারপর হেডমাস্টার বাবু এক নতুন চাল চাললেন। বললেন, কিন্তু দেখুন, রবিন মাস্টার যদি বেশি দিন স্কুলে থাকেন, তবে যাও বা ধর্ম আছে আজকাল তাও লোপ পাবে। ধর্মকর্মের ছিটে ফোঁটাও নেই ওর। ঠাকুর দেবতাকে কোনোদিন প্রণাম করেন না। এটাই তো ছেলেদের পক্ষে একটা কুদৃষ্টান্ত হয়। তারপর উনি ছেলেদের শেখান এমন সব কথা যা শুনলে আপনি কানে হাত দেবেন। হিস্ট্রি পড়ান উনি, ছেলেদের শিখিয়েছেন যে আমরা নাকি সব অনার্য। বলেন সেকালে অনার্যেরা ছিল খুব সভ্য আর আর্যেরা ছিল অসভ্য। তাদের আরও শিখিয়েছেন যে ঠাকুর দেবতার পুজো এইসব বেদে নেই। এই এমন সব ভয়ানক কথা যদি ছেলেরা বিশ্বাস করতে আরম্ভ করে, তবে তাদের মধ্যে কি আর ধর্মটর্ম থাকবে? বটে, বলে ভুবনবাবু চুপ করে থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, তা তোমরা কি করতে চাও? হেডমাস্টার বললেন, আমি তো কিছু করতে চাই নে, কিন্তু আমার ভয় হয় যে ইন্সপেক্টর বাবু এলে তিনি হয়তো ইউনিভার্সিটি থেকে স্কুলের নাম কাটিয়ে দেবেন। তাই ভাবছিলাম যে সামনের বছর থেকে ওকে বিদায় করে দিলে হয়। ভুবনবাবু গর্জে উঠলেন, কে? তারই স্কুল থেকে বিদায় করবে তাকে? তুমি কে হে? কে তোমায় জানতো? রবিন মাস্টার না থাকলে পেতে কোথায় স্কুল? দেখো হে, মাথার ওপর এখনো ধর্ম আছেন, এত সইবে না, ওসব হবে টবে না। হতাশ হয়ে হেডমাস্টার উঠলেন। ভুবনবাবু আবার তাকে বললেন, আর শোনো, আমি এখন তোমাদের কমিটির কেউ নই, কাজেই আমার কথা হয়তো তোমাদের শোনবার দরকার নেই। কিন্তু একটা কথা বলে রাখি, রবিন মাস্টার বেঁচে থাকতে স্কুলের সঙ্গে যদি তার সম্পর্ক ছেদ হয়, তাহলে আমি তার মধ্যে নেই। তোমরা যেখানে পারো স্কুল সরিয়ে নিয়ে যাও, আমারও জমি বাড়ি আমি দেব না। এ কথা তিনি বলতে পারতেন, কেননা স্কুল কোড তখনও হয়নি। তাছাড়া জমি বাড়ি লেখাপড়া করেও তিনি দেননি। আর সেই জন্যেই ভুবনবাবুর কাছে দরবারের এত গরজ হেডমাস্টারের। দরবারে কিছু ফল হলো না দেখে হেডমাস্টার তো বিষণ্ণ মনে চলে গেলেন। কিন্তু সন্ধেবেলায় ভুবনবাবু ডেকে পাঠালেন রবিন মাস্টারকে। বললেন, হ্যাঁ হ্যাঁ মাস্টার, তুমি নাকি ঠাকুর দেবতা মানো না? রবিন হো হো করে হেসে বলল, মানি বই কি, এক দেবতা মানি, সে পেট। এর চেয়ে বড় দেবতা নেই। এই পেটের খিদের তাড়নায় বনের বাঁদর হয়েছে আজ প্রায় জ্যান্ত দেবতা।
কানে হাত দিয়ে ভুবনবাবু বললেন, রাম রাম, এইসব কথা শুনলেও পাপ। তবে কেন শোনেন, ছকটা নামিয়ে আনি। ভুবনবাবু মানা করে বললেন, না না, ও আজ থাক, বয়স তো গেল মাস্টার, এখনো যে এমনি করছো, তোমার যে নরকেও স্থান হবে না। তা কেমন করে হবে? কেননা যেটা নেই তাতে স্থানও নেই। আর যদি সত্যিকার নরকের কথা বলেন, সেখানে তো আছি, দিব্যি স্থান হয়েছে আমার সেখানে। শোনো, ওইসব মস্করা রেখে একটু ভজন পূজন করো। করছি তো, আমার যিনি দেবতা তাঁর ভজন পূজন তো করছি, নইলে স্কুল মাস্টারই করতে যাব কেন? আর আপনারাই বা তার চেয়ে বেশি কি করছেন? একটা ঠাকুর খাড়া করে যে ভোগ দিচ্ছেন, সে তো শেষে যাচ্ছে ওই পেট দেবতার কাছেই। কি বলো তুমি, পাগল হলে নাকি? হো হো করে হেসে মাস্টার বললে, ঠিক ধরেছেন, বুদ্ধিমানেরা চিরদিনই পাগল। জানেন, নিউটনকে পাগলা গারদে ধরে নেবার জন্যে থানায় খবর দিয়েছিলেন তার পড়শি। ভুবনবাবু বুঝলেন ছেলে মিথ্যা বলেনি, রবিন মাস্টারের মাথা খারাপই হয়ে গেছে। বড় দুঃখ হলো ভুবনবাবুর। রবিন মাস্টারকে তিনি ভালোবাসতেন। হেডমাস্টার ও যোগেশকে ধমক দেবার পর শেষে যদি তাঁকেই স্বীকার করতে হয় যে রবিন পাগল হয়ে গেছে, তবে তাকে বড় খেলো হয়ে যেতে হবে। তাই তিনি বললেন, এই শোনো মাস্টার, ওইসব পাগলামি এখন তাকে তুলে রাখো, নইলে যে দেবতাকে তুমি মানো তাঁর সমূহ বিপদ, পেট চলা কঠিন হবে। কেন? চাকরি থাকবে না। হেডমাস্টার আজই এসেছিল আমার কাছে নালিশ করতে। তুমি ঠাকুর দেবতা মানো না, ছেলেদের নাকি শেখাও যে আমরা আর্য নই, অনার্যেরা নাকি ছিল সভ্য আর আর্যেরা অসভ্য, বেদে নাকি ঠাকুর দেবতা নেই। সে বলেছে এসব শেখালে চাকরি তোমার রাখা দায় হবে। রবিন মাস্টার চমকে উঠে বললে, হ্যাঁ, এই কথা এতক্ষণ বলেননি? তাই তো, কি করতে হবে বলুন? ওই প্রথমে ওই ঠাকুর ঘরে গিয়ে গড় হয়ে প্রণাম করে এসো, তারপর রোজ এসে দুবেলা প্রণাম করবে। রবিন মাস্টার তখনই গিয়ে ঠাকুর ঘরের সামনে প্রণাম করে এলো। তারপর বললে, এ না হয় হলো, এই ছেলেদের শেখাবো কি? পৃথিবী চ্যাপ্টা আর সূর্য একটা ঠান্ডা জিনিস, এইসবই বলতে রাজি আছি, কিন্তু কেমন করে শেখাই? যে বই তিনি ছেলেদের পড়াতে দিয়েছেন তাতেই যে ছাই আছে আমরা অনার্য, অনার্যেরা ছিল সভ্য। তাই নাকি? কি বই সে? রবিন মাস্টার বইয়ের নাম বললে, আর তারপর নামটা লিখে দিলে একখানা কাগজে। আচ্ছা, এখন তুমি যাও বলে ভুবনবাবু রবিনকে বিদায় করলেন। দূরের কাছে গিয়ে সে ফিরে এসে বললে, দেখুন, আজ ওই যে পিলের কিস্তি দিয়েছিলেন, তারপরে বোড়েটা না ঠেলে যদি দাবার কিস্তি দিতেন তবে মাত হতেন না, খেলাটা চটে যেত। ভুবনবাবু বললেন, আচ্ছা, যেত তো যেত, তুমি এখন বাড়ি যাও, মনে থাকে যেন আমার কথা। হ্যাঁ, নিশ্চয়ই বলে রবিন মাস্টার হনহন করে হেঁটে চলল। এ কথা অনেকদিন পর্যন্ত সত্যি মনে ছিল রবিন মাস্টারের। ঠাকুর দেবতা দেখলেই সে সবার আগে গিয়ে গড় হয়ে প্রণাম করত। ভুবনবাবুর বাড়িতে থেকে অনেক ছেলে স্কুলে পড়ত, তাদের একজনের কাছে সেই হিস্ট্রি বই বেরুলো। ভুবনবাবু তাকে ডেকে বললেন, আর্য জাতি সম্বন্ধে কোথায় কি আছে দাগ দিয়ে দাও তো। তারপর যোগেশকে ডেকে ভুবনবাবু বললেন, এই বইয়ের এই কটা জায়গা পড়ে মানে করো তো। ভুবনবাবু ইংরেজি জানেন না, যোগেশ পড়ে মানে করে গেল। ভুবনবাবু বললেন, তবে রবিন মাস্টারের দোষটা কি? হেডমাস্টার যে বড় গলায় তার নামে বলে গেল, এ কি বই সে পাঠ্য করেছে তার গোষ্ঠীর মাথা? হ্যাঁ, তাই তো বলে যোগেশ চলে গেল।
পরদিন রবিন মাস্টার ফার্স্ট ক্লাসে হিস্ট্রি পড়াচ্ছিলেন। হুমায়ুনের কথা দূরের কাজ দিয়ে হেডমাস্টারকে যেতে দেখে খুব চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আর্য জাতি জগতের শ্রেষ্ঠ জাতি, রাজপুতেরা ছিল আর্য আর আমরা আর্য। হেডমাস্টার শুনতে পেয়ে বুঝলেন সব, কিছু বললেন না। সেদিন সকালে রবিন মাস্টার তার বাইরের ঘরে বসে একেবারে নিবিষ্ট মনে একখানা বই পড়ছিল। বইখানার একটু ইতিহাস আছে। অনেকদিন থেকে তার মনে মার্কসের ক্যাপিটাল বইখানা পড়বার তীব্র আকাঙ্ক্ষা ছিল। অর্থনীতির বহু বইতে সেই ক্যাপিটালের উল্লেখ দেখেছে। এবারে কলকাতায় গিয়ে হঠাৎ পুরনো একটা বইয়ের দোকানে খুঁজে পেয়েছিল সেই অমূল্য নিধি। তখন বেশ অন্ধকার হয়ে গেছে। রাস্তার ফুটপাথে সেই দোকান, তাতে দুটো কেরোসিনের ডিবে চলছে। আলো যা হয় তার 100 গুণ হয় ধোঁয়া। বইখানা পেয়েই সে লোভীর মতো তুলে নিয়ে পড়তে লাগলো। সেই বিকেল থেকে সে দোকানের বই ঘাঁটছে, একখানাও কেনেনি। তাই দোকানদার এসে একটানে বইখানা কেড়ে নিয়ে গেল। মুখ কাঁচুমাচু করে সে জিজ্ঞেস করলে, দাম কত? দোকানদার বললে, 3 টাকা। 1 ভলিউম মাত্র ক্যাপিটাল, তারই দাম 3 টাকা। রবিন আর কি বলবে, লুব্ধ দৃষ্টিতে শুধু কিছুক্ষণ চেয়ে রইল বইখানার দিকে, তারপর সেখান থেকে চলে গেল। রবিনের এক পুরনো ছাত্র এই দৃশ্য দূর থেকে দেখতে পেয়েছিল। সে তখন গা ঢাকা দিয়ে বইখানা কিনে নিয়ে গেল, কিন্তু রবিন মাস্টারকে সে খুঁজে পেলে না। পরে সেই ছাত্র একটি লোকের হাত দিয়ে তাকে এই বইখানা পাঠিয়ে দিয়েছে। বইখানা পেয়ে রবিনের এত আনন্দ হলো যে সে অমনি ঘরে ঢুকে পড়তে লেগে গেল। ওগো, কোথায় তুমি? ওগো, শুনছো? অন্দর থেকে তারস্বরে এইসব চিৎকার এসে রবিনের কর্ণপট হয়ে বৃথাই আঘাত করে ফিরল। তার সম্বিতে এতটুকু ঘা লাগল না। বলি, কানের মাথা কি খেয়ে বসে আছো নাকি? চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফেটে গেল। বাবু মশাই বসে ক্যাতাব পড়ছেন। বলি, এত যে ক্যাতাব পড়লে কোন স্বর্গের দুয়ার খুলে গেল শুনি? মাইনে তো পাও ওই 40 টাকা, আর ওই হেডমাস্টার পায় 150 টাকা। তার বাড়িতে গিয়ে দেখো কখানা কেতাব আছে। আমি দেখে এসেছি গুনে 5খানা। আর সে বই কিসে পড়ে রাম বলো? হেডমাস্টার গিন্নিকে জিজ্ঞেস করতে সে তো হেসেই খুন। বলে, এতগুলো পাস দিয়ে এসেছে, আবার পড়বে কি? আর তুমি পড়েই যাচ্ছ। মূরত্ব তবু ওই 40 টাকা। এখন একটু দয়া করে উঠবে কি? এত বড় সংসারটা সামলাবো না তোমার ছেলে সামলাবো? আর তো কোনো কাজে লাগো না, একটু ধরলেও তো একটা কাজ হয়। নিস্তারিণী ঘরে ঢুকে এমনই লম্বা বক্তৃতা করতে করতে রবিন মাস্টারের কোলে মার্কসের ক্যাপিটালখানার ওপর বসিয়ে দিলে তার সর্বকনিষ্ঠ পুত্রকে। বইখানা যায় দেখে মহা ব্যস্ত হয়ে রবিন মাস্টার ছেলেটাকে ঠেলে ফেলে বইখানা বন্ধ করলে। ছেলেটা কেঁদে উঠল। কাণ্ড দেখে রাগে ব্রহ্মতালু জ্বলে উঠল নিস্তারিণীর। সে বলল, ও কি হলো? ছেলেকে ছুঁড়ে ফেলে দিলে? খুব তো। ইস, মস্ত বড় লাট হয়েছেন, রাগ দেখাচ্ছেন। বলি, এত রাগটা কিসের শুনি? রসো, তোমার ওই বই আমি আজ হেঁসেলের উনুনে না ফেলে দিয়েছি তো আমার নাম নয়। বলে সে ডালমাখা হাতে ছোঁ মেরে রবিনের এত সাধের বইখানা তুলে দমদম করে চলে গেল ভিতরের বাড়িতে। আহা, করো কি? আরে করো কি? আমার নয় ও বই। শোনো, থামো ওগো। ছোট ছেলেটাকে কোলে তুলে রবিন পিছু পিছু ছুটল। কোথায় যে বইখানা লুকিয়ে রাখলে নিস্তারিণী তা কেউ জানতে পেলে না। স্কুলের বেলা হয়ে গেছে, আর বসে থাকা চলে না। স্নান আর হলো না। ছেলে কোলে করে হেঁসেলে গিয়ে রবিন ডাকলে, মাতঙ্গি, এই ভাত হয়েছে কি? অন্য ঘর থেকে মাতঙ্গি বেরিয়ে বললে, আমি ধান সেদ্ধ করছি দাদা, রাঙাচ্ছেন বউ ঠাকরুন। রবিন আর বাং নিষ্পত্তি না করে তাড়াতাড়ি মাতঙ্গির কোলে ছেলেটি গোছিয়ে কাঁধে চাদর ফেলে দিয়ে ছুট। নিস্তারিণী ডালের বড়ি দিচ্ছিল। নির্বিকার হয়ে উঠোনে বসে সে ডালের বড়ি দিতে লাগল। বিষণ্ণ এবং ভারাক্রান্ত মনে রবিন মাস্টার স্কুলে এসে 3rd ক্লাসে পড়াতে ঢুকল।
উপেন বললে, স্যার আজ আকবর পড়াবেন। রবিন যেন ঘুম থেকে উঠে বললে, হ্যাঁ আচ্ছা। আকবর হুমায়ুনের ছেলে। তার জন্ম হয়েছিল কখন জানো? শেরশাহ হুমায়ুনকে তাড়িয়ে দিয়েছিলেন জানো তো? বলেই থেমে গিয়ে রবিন মাস্টার বললে, আমি বলবো না। এই প্যারাগ্রাফে আকবরের জন্মবৃত্তান্ত আছে। তোমরা সবাই বেশ ভালো করে পড়ে লেখো, আমি দেখব। আর হ্যাঁ শোনো, যখন যার পড়া শেষ হবে অমনি হাত তুলবে আর লিখতে আরম্ভ করবে, বুঝলে? এই গোপাল, তোর ঘড়িটা আমার কাছে রেখে দিয়ে যা, দেখি কে কত তাড়াতাড়ি লিখতে পারে। গোপাল যোগেশের ছেলে, তার হাতে হাতঘড়ি ছিল। সে সেটা খুলে মাস্টারের ডেস্কের উপর রেখে গেল। রবিন মাস্টার ঘড়ি ধরে বসে রইল। যে যখন হাত তুললে অমনি তার নামের পাশে সময়টা লিখে রাখলে। তারপর সেই লেখাগুলো যত্ন করে বাড়ি নিয়ে গেল দেখবে বলে। যাবার সময় ভুল করে গোপালের ঘড়িটাও পকেটে করে নিয়ে গেল। ঘড়িটার কথা গোপালেরও মনে ছিল না। সে বাড়ি গেলে যোগেশ হঠাৎ লক্ষ্য করলে যে গোপালের হাতে ঘড়ি নেই। তাকে জিজ্ঞেস করতে তারও মুখ শুকিয়ে গেল। এ নিয়ে মহা হইচই লাগিয়ে দিল যোগেশ। রাজ্যশুদ্ধ লোক লেগে গেল ঘড়ির খোঁজ করতে। একটা ছেলে বললে যে গোপাল ঘড়ি দিয়েছিল রবিন মাস্টারকে। সে কথা গোপালেরও তখন মনে পড়ল। যোগেশ তখন ধেয়ে চলল রবিন মাস্টারের বাড়ি। সন্ধেবেলায় আজ রবিনের দাবা খেলার নিমন্ত্রণ ছিল। নিস্তারিণীর কাছে অভ্যাস মতো একমাত্রা গাল খেয়ে সে বাড়ি থেকে বেরিয়েই দেখল লণ্ঠন হাতে জমিদার বাড়ির খানসামায় এসে দাঁড়িয়ে আছে। রবিন মাস্টার বললে, চলো বাবা, যাচ্ছি, বড্ড দেরি হয়ে গেছে, চলো। হঠাৎ নজরে পড়ল তার পেছনে যোগেশ ও আর 4-5 জন লোক এসেছে। রবিন ব্যস্ত হয়ে উঠল। তার বারবাড়ির ঘরে লোককে বসতে দেবার জায়গা নেই। 3 ঠেঙো একটা সাবেক খালের চেয়ার ছিল, সেটাও সম্পূর্ণ অব্যবহার্য হয়ে গেছে। আর সে ঘরের তক্তপোষের ওপর ছড়ানো আছে কেবল গাদা গাদা বই। রবিন মাস্টারের 20 বছরের সঞ্চয়। ওরই মধ্যে যোগেশকে একটুখানি জায়গা করে দেবার জন্য রবিন ব্যস্ত হয়ে ছুটল। কিন্তু যোগেশ বলল, বসতে আসেনি মাস্টার মশাই, জিজ্ঞেস করতে এসেছি গোপালের ঘড়ি কোথায়। ঘড়ির বিন্দু বিসর্গও রবিনের মনে ছিল না। আশ্চর্য হয়ে বললে, ঘড়ি? সে কি? সে কি জানেন না? নেবার বেলায় দিব্যি নিয়েছিলেন খুলে। রবিন স্তব্ধ বিস্ময়ে হাঁ করে চেয়ে রইল। গোপাল পিছু পিছু এসেছিল। সে বললে, হ্যাঁ স্যার, সেই এক্সারসাইজ নেবার সময় আপনি নিয়েছিলেন আমার কাছ থেকে। এতক্ষণে রবিনের মনে পড়ল। সে বললে, ওহো হ্যাঁ, তাই তো। তারপর তারপর নিসনি তুই? এই মরেছে, গেছে বুঝি সে ঘড়ি। চলো একবার স্কুলে যাই, খুঁজে দেখি গে। রবিনের গায়ে পড়া ছিল একটা সেকেলে পিরান। বড় গরম বোধ হওয়ায় রবিন সেটা খুলতে গেল, আর অমনি টুপ করে জামার বুক পকেট থেকে গড়িয়ে পড়ল সেই ঘড়িটা। যোগেশ ও গোপাল একসঙ্গে বলে উঠল, ওই তো, ওই তো। রবিন মাস্টার আশ্চর্য হয়ে বললে, হ্যাঁ তাই তো, আমার পকেটে ওটা এলো কি করে? ভ্রুকুটি করে যোগেশ বললে, যেমন করে 8-10 জনের এসে থাকে। ঘড়িটা তুলে নিয়ে যোগেশ দেখলে বন্ধ হয়ে গেছে আছাড় খেয়ে। তারপর সে যা গালিগালাজ আরম্ভ করলে সে আর বলবার মতো নয়। রবিন মাস্টার স্তব্ধ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। হট্টগোল শুনে নিস্তারিণী আড়াল থেকে একবার উঁকি মেরে বেরিয়ে এলো। যোগেশকে সে জিজ্ঞেস করলে, কি হয়েছে বাবা? যোগেশ খুব চড়া সুরে বললে, হয়েছে? হবে আবার কি? হয়েছে চুরি। আপনার স্বামী আমার ছেলের ঘড়ি চুরি করেছে। ছি যোগেশ, তোমার মুখে এ কথা? উনি যে কত যত্ন করে তোমায় লেখাপড়া শিখিয়েছেন বাবা। তা শিখিয়েছেন তো মাথা কিনেছেন, তাই বলে চোরকে চোর বলবো না? নিস্তারিণী এবার তেতে বললে, না বলবে না। বলতে হয় বলো তোমার বাড়িতে গে, এখানে নয়। বাড়িতে বসে তুমি তোমার বাপকে চোর বললেও আমি বলতে যাব না, কিন্তু আমার বাড়ি বসে আমার স্বামীকে যা তা বলে যাবে, এত বড় বাপের বেটা তুমি নও।
বেরো শিগগির বাড়ি থেকে। যোগেশ পাল্টা জবাব দিল, কিন্তু নিস্তারিণীর সঙ্গে সে পারবে কোত্থেকে? কিছুক্ষণের মধ্যেই রনে ভঙ্গ দিয়ে পালালো। নিস্তারিণীর একটা মস্ত জোর ছিল, যোগেশের বাপের জমিতে তার বাড়ি নয়, বাড়ি আর জমি যা আছে সে তাদের লাখেরাজ। সবাই চলে যাবার পর রবিন মাস্টার অনেকক্ষণ তেমনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এইটুকু তার বাকি ছিল। 50 বছরের জীবনে পাগল, বেকুব, অকর্মণ্য, মূর্খ অনেক কিছু লোকে তাকে বলেছে, কিন্তু কেউ কোনোদিন অসৎ বলেনি। এই ঘাটা যেন রবিন কিছুতেই সইতে পারলে না। যে যোগেশকে এই সেদিন রবিন মাস্টার এত আদর যত্ন করে লেখাপড়া শিখিয়েছে, সেই কিনা তাকে এমন অপমান করল। তার সহিষ্ণুতার সীমা ছিল না, কিন্তু এবার যেন সীমায় এসে ঠেকেছে মনে হলো। গোঁজ হয়ে বসে সমস্ত জীবনটা উল্টো পাল্টা করে ভাবলে রবিন মাস্টার। এতটা ব্যর্থ, এত পরিপূর্ণরূপে অসার্থক মনে হলো নিজেকে যে সে সত্যি সত্যি ভাবতে লাগলো, একে আর টেনে বয়ে লাভ কি? যত ব্যর্থ, বঞ্চিত আশা, যত দুঃখ, যত লাঞ্ছনা, সব পুঞ্জীভূত হয়ে তাকে তিল তিল করে পোড়াতে লাগলো। অতীতের রিক্ততা ও ভবিষ্যতের শূন্যতা নিয়ে তার দৈন্যভরা জীবন যেন অট্টহাসিতে তাকে উপহাস করে গেল। কোনো কিছুতেই আর তার আসক্তি রইল না। মনে হলো এই শেষ অপমানের পর তার আর বেঁচে থাকবার কোনো মানে নেই। তার 12 বছরের ছেলে শৈল পা টিপে টিপে সেই অন্ধকার ঘরের ভেতর চুপি চুপি বাপের কাছে গিয়ে হাতে একখানা বই দিয়ে বললে, মাকে লুকিয়ে নিয়ে এসেছি বাবা। বইখানা রবিন হাতে নিল সম্পূর্ণ নিষ্পৃহভাবে, কিন্তু হাতে বইটা ঠেকতেই সে চমকে উঠল। তাড়াতাড়ি দেশলাই জেলে পিদিমটা ধরিয়ে সে দেখলে সেই ক্যাপিটাল। বললে, কোথায় পেলি? শৈল বললে, মা এটা মাচার ওপর চালের ভেতর লুকিয়ে রেখেছিল, পিসিমা চাল নিতে গিয়ে পেয়ে আমাকে দিলে। হঠাৎ অনির্বচনীয় তৃপ্তিতে ভরে উঠল রবিনের হৃদয়। পুত্রের নীরব সমবেদনা পিতার চিত্তে এমন একটা আলোড়ন সৃষ্টি করল যে এক মুহূর্তে তার মনের সমস্ত অবসাদ ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেল। ভারমুক্ত মনে সে বেরিয়ে পড়ল বাইরে। পূর্ণিমার রাত, ফুটফুটে জ্যোৎস্না, তারই ভেতর দিয়ে চলল সে জমিদার বাড়ির দিকে। আজকের ঘটনার পর সেখানে যাওয়া উচিত কি অনুচিত সে প্রশ্নও জাগল না তার মনে। তখন যোগেশের বৈঠকখানায় স্কুল কমিটির মেম্বাররা মিলে রবিন মাস্টারের কথাই আলোচনা করছিল, তা সে লক্ষ্যও করল না। ভুবনবাবু চিত হয়ে শুয়েছিলেন। রবিন মাস্টার ছক নামিয়ে সাজিয়ে বসল। ভুবনবাবু অবাক হয়ে গেলেন। আজ যে কাণ্ডটা হয়ে গেছে তা যোগেশ এসে ভুবনবাবুকে বলে গিয়েছিল। সে কথা শুনে তার বড় দুঃখ হয়েছিল এই ভেবে যে রবিন মাস্টারের মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। তা নইলে সে করবে চুরি? সামান্য 25 টাকা দামের একটা ঘড়ি, এ সম্ভবই নয়। এমন দিন গেছে যে ইচ্ছে করলে রবিন 500-700 টাকা বেমালুম সরাতে পারত। ছকটা সাজানো দেখে তিনি উঠে বসলেন। খেলা চলল। রবিন মাস্টার কিন্তু আজ খেলায় জুত করতে পারলে না কিছুতেই। ভুবনবাবু ভাবলেন আজকের কাণ্ডটায় তার মন খারাপ আছে, তাই খেলা জমছে না। দুদান খেলে তিনি খেলা ছেড়ে দিয়ে বললেন, রবিন মাস্টার, আমিও বুড়ো হয়েছি, তোমারই বা বয়স এমন কি কম, চলো দুজনে কাশি বাস করি গে। রবিন বললে, কাশির জলবায়ু শুনেছি ভালো, কিন্তু বাস যদি কোথাও করতে হয় সে জায়গা কলকাতা। ওহ, সেখানে যে কদিন থাকি কি সুখেই কাটে সারাদিন। তা এত ভালো লাগে যদি কলকাতা, তবে কোনোদিন সেখানে চাকরির চেষ্টা করলে না কেন? চেষ্টা করলে কি আর পেতে না? আরে ধ্যাত, কলকাতায় কি আমার মতন লোকের চাকরি হয়? কলকাতার স্কুলে যারা মাস্টার তারা নিশ্চয়ই দিগ্গজ পণ্ডিত সব, কত বই তারা পড়তে পায়। আমার মতো বিদ্যে নিয়ে
কলকাতায় মাস্টারি করা চলে? ওরে বাপরে, সেখানে গলিতে গলিতে আমার মতো মাস্টার গড়াগড়ি যাচ্ছে। কলকাতা সম্বন্ধে রবিনের এমনই একটা অদ্ভুত আদর্শবাদ ছিল। কেননা কলকাতা বলতে সে বুঝত ইম্পিরিয়াল লাইব্রেরি, এশিয়াটিক সোসাইটি আর পুরনো বইয়ের দোকান। তাছাড়া কলকাতার সঙ্গে বলতে গেলে তার পরিচয় মোটেই ছিল না। আর নিজের মূল্যটা রবিন মাস্টার মোটেই জানত না। তার ওই যে বিএফএলের ছাপ, সেইটা যেন চিরজন্মের মতো তার মনটাকে পঙ্গু করে দিয়েছিল। এত পড়ে শুনেও সে যে সেই বিএফএল ছাড়া আর কিছু হয়েছে এ কথা তার মনে ওঠেনি একদিনও। পড়ে পড়ে তার জ্ঞান বুদ্ধি কেবল স্তূপীকৃত হয়েছে তার মনের ভেতর। সে বিদ্যাবুদ্ধির ওজন করে নিজের পরিমাপ করবার কথা তার মনেও ওঠেনি কোনো দিন। আরও কিছুক্ষণ এ কথা সে কথার পর রবিন মাস্টার বাড়ির পথে পা বাড়াল। সতীশ চৌধুরী তখন বাড়ি ফিরছিলেন। হেডমাস্টারের প্রচুর উৎসাহ এবং যোগেশের তীব্র বক্তৃতা সত্ত্বেও তিনি কিছুতেই বিশ্বাস করতে পারলেন না যে রবিন মাস্টার চুরি করেছে। বললেন, এই নিশ্চয়ই কোনো দুষ্টু ছেলে ঘড়িটা রবিন মাস্টারের পকেটে ফেলে দিয়েছিল। ও যে তাল ভোলা সেটা খুবই সম্ভব। সতীশ চৌধুরী বিগড়ে দাঁড়ালেন। ভুবনবাবু তো বিগড়েই আছেন। তাই হেডমাস্টার রবিন মাস্টারকে তাড়াবার বিষয়ে নিরুৎসাহ হয়ে পড়লেন। আজকের মতো সভা ভঙ্গ হল। বই পড়তে পড়তে আর তাই নিয়ে ভাবতে ভাবতে সমাজের গঠন প্রণালী ও অর্থনৈতিক ব্যবস্থা সম্বন্ধে এত সব কল্পনা রবিন মাস্টারের মাথায় ফুটতে লাগল, এত সব সংস্কারের খেয়াল তার হতে লাগল যে শেষ পর্যন্ত সে তার নিষ্কর্ম চিন্তা বিলাসে আটকে থাকতে পারল না। সরকারি কৃষি বিভাগ থেকে অনেক বই আর কাগজ আসে ভুবনবাবুর বাড়িতে। সেগুলো সব জমাই থাকে। রবিন মাস্টার একদিন সেগুলো সব নিয়ে এলো। পড়ে শুনে হিসাব করে সে দেখতে পেলে যে গ্রামের সবগুলি লোক বেশ সুনিয়তভাবে যদি খাটে আর গ্রামের জমি যদি বেশ সুশৃঙ্খলভাবে আবাদ করা যায়, তবে কোনো কলকারখানা না এনেও গ্রামের সম্পদ 4 গুণ বাড়িয়ে ফেলা যেতে পারে। তাদের গ্রামে সবাই শুধু ধান আর পাট বোনে। পাটের দাম যখন বেশি ছিল তখন লোকের তাতে বেশ চলত। এখন আর চলে না। ধান যা জন্মায় একটু ভালো করে চাষ করলে গ্রামের মাত্র 3 পোয়া জমিতে সেই ধান অনায়াসে পাওয়া যেতে পারে। ধানের আর পাটের জমি কমিয়ে বাড়তি জমিতে কোথায় কোন ফসল হতে পারে তার একটা সম্পূর্ণ ছক করে ফেললে সে। তারপর হিসাব হলো যে গৃহস্থেরা যদি কোঅপারেটিভ সোসাইটি গঠন করে এবং তার মেম্বাররা সবাই যদি ভালো ভালো গরু কেনে, তবে সোসাইটি সেই দুধ কিনে নিয়ে ঘি মাখন ছানা করে কলকাতা বা অন্য দেশে পাঠালে অনেক টাকা হতে পারে। সে এক বিস্তারিত স্কিম তৈরি হলো। যতই সে তাই নিয়ে ভাবে ততই তার প্রাণ উৎসাহে ভরে ওঠে। একবার যদি গাঁয়ের সবাই মিলে এই প্রণালীতে কাজ করতে লেগে যায় আর দেখা দেখি আশেপাশে এ গ্রামের দৃষ্টান্ত ছড়িয়ে পড়ে, সবার ঘরে সম্পদের ছড়াছড়ি লেগে যাবে। এমন একটা স্কিম সে শুধু মাথার ভেতর আটকে রাখতে পারলে না, তার হাত পায়ে ভয়ানক সুরসুরি লেগে গেল। সেই মোটা কাগজের বস্তা নিয়ে সে গেল ভুবনবাবুর বাড়ি। ভুবনবাবু 2-4 মিনিট তার 2-1টা কথায় আপত্তি উত্থাপন করে শেষে হাই তুলতে তুলতে সতৃষ্ণ নয়নে দাবার ছকের দিকে চাইতে লাগলেন। যোগেশকে বোঝাতে গিয়ে রবিন মাস্টার দেখলে আরও বিপদ। যোগেশ শুনল অল্পই, শুধু মুচকি মুচকি হাসতে লাগল। তার যত সব পারিষদ তারা রবিন মাস্টারের এই বস্তা নিয়ে এমন মশকরা আরম্ভ করে দিলে যেন রবিন মাস্টারের এত স্বাদের স্কিম শুধু পাগলের প্রলাপ। বস্তা গুটিয়ে রবিন মাস্টার গেল সতীশ চৌধুরীর কাছে। তিনি কিছুক্ষণ বেশ মনোযোগ দেখিয়ে শুনলেন। রবিন মাস্টার উৎসাহিত হয়ে কাগজের পর কাগজ, চাটের পর চাট, হিসাবের পর হিসাব খুলে দেখালো। সতীশবাবু কোনো তর্ক করলেন না এবং যদিও দেখালেন যে কতই শুনছেন, শুনলেন না কিছুই। সমস্তক্ষণ তিনি ভাবতে লাগলেন, লোকটা একেবারে ক্ষেপেই গেল দেখছি। এদের কারো কাছে কোনো সাড়া না পেয়ে রবিন মাস্টার ভাবলে যে একবার চাষিদের ভেতর গিয়ে তাদের বোঝাবার চেষ্টা করবে।
গেল সে মণ্ডলদের বাড়ি বাড়ি, লম্বা লম্বা বক্তৃতা করে তাদের বোঝাতে লাগলো। তার মাসখানেক চেষ্টার ফল হলো এই যে 2-5 মাইল দূর পর্যন্ত সবাই বলাবলি করতে লাগলো যে রবিন মাস্টার একদম ক্ষেপে গেছে। সে একটা বস্তা নিয়ে ঘুরে বেড়ায় আর ভাবে সেই বস্তার জোরে রাতারাতি লাখপতি হবে। স্কুলের একদল ছেলে একদিন মাঠে বসে তার কথাই আলোচনা করছিল। সবাই বললে, রবিন মাস্টার যে পাগলা হয়ে গেল, কোন দিন ছেলেদের কি করে বসবে তার ঠিকানা কি। একটা ছেলে বললে, কিন্তু ভাই, এত যে পাগল হয়েছে তবু পড়ায় কিন্তু চমৎকার। বই না খুলে যা ক্লাসে বলে দেয় তার ভোলা যায় না। আরেকজন বললে, সেদিকে ঠিক আছে পাগল, স্কুলের কাজে এক চুল এদিক ওদিক নেই, কিন্তু একবার ওর ওই স্কিমের কথা উঠলেই হয়, সে যা বকতে থাকবে তার আর থামা নেই। সেদিন সেকেন্ড মাস্টার ভাই তুলেছিলেন কথা, অমনি সে চিৎকার করতে শুরু করে দিলে ঝাড়া 1 ঘন্টা। মাস্টারেরা সবাই হাসতে লাগলো। দূরে বস্তা হাতে রবিন মাস্টারকে দেখা গেল। তিনি আসছিলেন অছিম মোড়লের বাড়ি থেকে। একটা ছেলে বললে, এই ওই আসছে। আরেকজন বললে, রোসো, ওকে নিয়ে একটু রগড় করা যাক। যারা পাগল তাদের নিয়ে রগড় করা আমরা বুদ্ধিমান লোকেরা একটা সম্পূর্ণ নির্দোষ খেলা বলেই মনে করে থাকি। পাগল যে বড় একটা আঘাত পেয়েছে অদৃষ্টের কাছে, সে যে মানুষ হয়েও মানুষ নয়, সে কথা শিশুরা জানে না, যুবকেরা ভাবে না, আর বর্ষিয়ানদের মধ্যে অন্তত 12 আনা লোক ভুলে যায়। যেখানে অদৃষ্টের নির্মম আঘাতে সে বেচারা জর্জরিত, সেখানে তাকে খেপিয়ে তার দুর্দশা বাড়ানোটা বেশিরভাগ লোকে দোষ বলে মনে করে না। যুবকেরা সাধারণত এটাকে মনে করে একটা নিছক আমোদ। সর্বসম্মতিক্রমে যখন রবিন মাস্টার পাগল সাব্যস্ত হয়ে গেছেন, তখন এই ছোকরার দল ভাবলে যে তাকে নিয়ে রগড় করাটা তাদের ন্যায্য খেলা। তাই রবিন মাস্টার যেই কাছে এলো, ছেলেরা তাকে ঘিরে ধরলে। সবচেয়ে বাঁদর একটা ছেলে বললে, স্যার, আমরা আপনার স্কিম শুনব। ছেলেদের এই কথায় রবিন মাস্টার ভারী উৎসাহিত হয়ে বললেন, শুনবে? ভারী খুশি হলাম শুনে। তোমরাই তো করবে সব 2 দিন বাদে, তোমাদের শোনা চাই। আচ্ছা বসো। বলে বস্তাটা পাশে রেখে রবিন মাস্টার তাদের বোঝাতে আরম্ভ করলে। ইতিমধ্যে ছেলেরা তার পাশ থেকে বস্তাটা সরিয়ে নিয়ে অনেক দূর চালান করে দিয়েছে। রবিন মাস্টার বললে, এই কথাটা তোমরা বেশ বুঝতে পারবে একটা চার্ট দেখলে। তখন সে সেই চার্ট বের করবার জন্য বস্তা খুঁজতে গিয়ে দেখলেন নেই। পোটলা না দেখে রবিন মাস্টার অস্থির হয়ে গেল। তার এতদিনকার এত পরিশ্রমের ফল ওর ভেতরে। যে প্রণালীতে কাজ করে 4-5 বছরে তার গ্রামের চেহারা ফিরে যাবে, সে সবই ওর ভেতরে। ওটা হারালে ওই জিনিস ফিরে তৈরি করতে লাগবে তার আরও 1 বছর। পাগলের মতো সে চারিদিকে খুঁজতে লাগল। মন ভোলা মানুষ সে, ঠিক করতে পারলে না অছিম মোড়লের বাড়ি থেকে বস্তাটা নিয়ে এসেছে কিনা। মনে তো হলো এনেছে, কিন্তু যাক, একবার দেখেই আসা যাক। ছুটলে সে অছিমের বাড়ির দিকে। এই ফাঁকে একটা ছেলে তার কাঁধের উপর থেকে চাদরটা সরিয়ে নিলে। ভয়ানক ব্যস্ত হয়েছিল রবিন মাস্টার, টের পেলে না কিছুই। ছেলেরা মুখ চেপে চেপে হাসছে, তাদের দম ফাটে আর কি। অছিম মোড়লের বাড়ির দিকে খানিক দূর যাবার পর তার উপর একটা ছেলের মায়া হলো। সে বললে, ছি, বুড়ো মানুষকে না হোক দৌড় করানো কেন, দিয়ে দাও ওটা। যার হেফাজতে সে বস্তাটা ছিল সে বললে, দাঁড়া না, আর একটু রগড় দেখ। কিন্তু প্রথম ছেলেটা চটে গেল। ক্রমে বেশ রাগারাগি হতে লাগলো। শেষ পর্যন্ত সেই ছেলেটা বস্তার চাদর কেড়ে নিয়ে ছুটে গিয়ে বললে, স্যার, স্যার, এই যে পাওয়া গেছে। হারানিধি পেয়ে রবিন মাস্টার এতটা উল্লসিত হয়ে গেল যে তা কোথায় ছিল, কেমন করে পাওয়া গেল, এই সমস্ত অবান্তর বিষয়ের আলোচনাকে সে মোটে আমল দিলে না। লোভীর মতো ছুটে এসে বস্তাটা নিয়ে চাদরটা কাঁধে ফেলে সে সোজা ছুটল বাড়ির দিকে। একটা ছেলে বললে, স্যার, স্কিমটা? রবিন মাস্টার বললে, আজ থাক বাবা, আর একদিন বোঝাবো। অছিম মণ্ডল যদিও জানতো যে রবিন মাস্টার পাগল হয়ে গেছে এবং তার স্কিমটা একটা পাগলামির খেয়াল,
তবু সে শুনছিল রবিন মাস্টারের সব কথা। বোঝেনি সে কিছুই, কিন্তু শেষ পর্যন্ত মোদ্দা কথাটা অসীম এই বুঝলে যে সবার জমি একলপ্ত করে তারপর ভাগ করে নিয়ে আবাদ করাতে হবে নানা রকম ফসল, এবং তাই করলেই ফসলের দাম 4 গুণ হয়ে যাবে। কথাটা তার কাছে হাস্যকর মনে হলো। সে বললে, আচ্ছা বাবু, সব না হয় হলো, আমরা সব জমি এক করে নিলাম, কিন্তু জমিদার যখন গলা টিপে ধরবে, বলবে তার সীমানা গোলমাল করেছি, কিংবা চাইবে আমার জমির খাজনা আমারই কাছে, তখন? আর তাছাড়া আমরা খেটে খুঁটে জমির ফসল বাড়ালেই জমিদার খাজনা বৃদ্ধি চাইবে, তার কি? রবিন মাস্টার বললে, সেজন্যে ভাবনা নেই, আমি সেসব ঠিক করে দেব। ভুবনবাবুকে বললেই তিনি ঠিক করবেন সব। তাছাড়া আমি যা বলছি এ তো শুধু প্রথম কাজটা, এরপর তোমরা জমিদারের সত্ত্বেও তো কিনে নেবে, তোমরাই হবে মালিক। বলে সে তার স্কিমের এই অংশটা বোঝাতে লাগলো। অছিম মোড়ল হেসে বললে, তা বেশ, জমিদারকে আপনি ঠিক করুন আগে, তারপর আমরা শুনবো আপনার কথা। রবিন মাস্টার এ কথায় উৎসাহিত হয়ে উঠল। এ পর্যন্ত তার সঙ্গে এতখানি আলোচনা কেউ করেনি, কেউ এইটুকু উৎসাহ তাকে দেয়নি। তাই রবিন মাস্টার অছিম মণ্ডলের কথাগুলো মনে মনে নাড়াচাড়া করতে করতে আনন্দে উৎফুল্ল হয়ে উঠছিল। আর সে স্থির হয়ে থাকতে পারলে না। অমনি আবার তল্পি বগলে করে সে ছুটল ভুবনবাবুর কাছে। গিয়ে সে বললে, এইবার সব ঠিক হয়ে গেছে। ভুবনবাবু অবাক হয়ে বললেন, কি ঠিক হয়ে গেছে? এই অছিম মণ্ডল বলেছে যে প্রজাদের সব ঠিক করে দেবে, আপনি রাজি হলেই হয়। আর এতে আপনার গড়রাজি হওয়ার কোনো কারণই নেই, কারণ আপনার লাভ যথেষ্ট। এই স্কিম সম্বন্ধে রবিন মাস্টার এত লোকের সঙ্গে এত আলোচনা করেছে যে সে সহজেই ধরে নেয় স্কিমের সবগুলি অন্ধিসন্ধি তার শ্রোতার শুধু জানা নয়, মুখস্থ আছে। কিন্তু সবাই তার কাছে সেই স্কিমের কথা শোনেও নি, আর যে শুনেছে সেও তার কথাগুলো সর্বদা মাথায় বয়ে বেড়ায় না। তাই অনেক সময় তার কথাগুলো হয়ে ওঠে সম্পূর্ণ অবদ্ধ। ভুবনবাবু বুঝলেন না কিছুই, বললেন, রাজি হব কিসে? বেশ প্রশান্তভাবে রবিন বললে, আপনার এই মালিকি সত্ত্বটা ছেড়ে দিতে, ওটা রেখে তো আর দরকার নেই আপনার। যেকালে আর বলা হলো না। ভুবনবাবু অবাক হয়ে বললেন, হ্যাঁ বটে, তুমি এই কথা নিয়ে প্রজাদের সঙ্গে ঘোট পাকাচ্ছ? তাহলে তোমার এসব পাগলামি নয়, পেটে পেটে শয়তানি। এই খবরদার বলছি, ফের যদি তুমি এ কথা নিয়ে কথা কও, তবে তোমারই একদিন কি আমারই একদিন। রবিন মাস্টার একটু ভয় খেল, কিন্তু তবু সে বললে, আপনি বুঝতে পারছেন না, আমি তো অনিষ্ট করছি না আপনার কিছু। এই মালিকিটাকে শুধু ছেড়ে দেবেন, মালিকানা পাবেন, আবার তার উপরে ডিভিডেন্ড পাবেন। বুঝতে পারছেন না? এই দেখুন, এই হিসেবটা দেখলেই। আর হিসেব দেখাতে হবে না বাপু, তোমার কাছে বুদ্ধি ধার করে জমিদারি করতে হবে এমন দুর্দশা হয়নি আমার। বলে রাখছি মাস্টার, সাবধান, ফের যদি তুমি তোমার ওই বস্তা নিয়ে টুঁ শব্দটি করবে কিংবা আমার প্রজার বাড়ি যাবে, তোমার ঠ্যাং ভেঙে দেব বলছি। আর ওই যে চাকরি এতদিন আমি ঠেকিয়ে রেখেছি, সেটিও থাকবে না। ওইসব শয়তানি আমার কাছে চলবে না। বেশ চোটে কথা কটা বললেন তিনি। এইবার রবিন মাস্টার রীতিমতো ভয় পেয়ে গেল। সে ভাবলে, গেল বুঝি চাকরিটুকু। চোখে সে সর্ষে ফুল দেখতে লাগল। ভুবনবাবুর পায়ে ধরে মাপ চাইলে, বললে আর কখনো সে ও কাজ করবে না। ভুবনবাবু বললেন, তবে তোমার ওই বস্তাটা দাও, আমি ওটাকে রেখে দিচ্ছি। বুকটা যেন ফেটে গেল রবিন মাস্টারের। তার এতদিনকার পরিশ্রমের ফল এমনি করে সঁপে দিতে তার কিছুতেই মন সরতে চাইল না। কিন্তু সে নিরুপায়। দিলে সে বস্তাটা। ভুবনবাবু একটা খানসামাকে ডেকে সেটাকে সিন্ধুকে বন্ধ করে রাখতে বললেন।
এরপর লোকে দেখলে রবিন মাস্টারের খ্যাপামি যেন একদম সেরে গেছে। কাগজের বস্তা নিয়ে বাইরে বাইরে সে আর ঘোরে না। কেউ জিজ্ঞেস করলেও সে তার স্কিমের কথা কিছুই বলে না। সে আবার ঢুকলো গিয়ে তার সেই বইয়ের দুর্গে। কিন্তু কিছুদিন পরে একদিন হঠাৎ দেখা গেল লাঙল কাঁধে ফেলে গরু ঠেলতে ঠেলতে তার 2 ছেলেকে নিয়ে সে চলেছে জমির দিকে। অবাক হয়ে সবাই দেখতে লাগলো। ঘরে ঘরে রটে গেল রবিন মাস্টার আবার খেপে গেছে।